শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয়নি ভারত, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে দিল্লি। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্লট বরাদ্দে দুর্নীতি মামলার রায় আজ। রেহানা ও পুতুলের স্বর্ণও ছিল লকারে। দলীয়করণের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ আমির খসরুর। কড়াইলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার আহ্বান ফখরুলের। নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। ৬৪ জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন। মেধাবীরা বাদ পড়েনি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাব এখনও দেয়নি দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে আগের চিঠিরও জবাব এখন পর্যন্ত ভারত দেয়নি। তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবও সহসাই পাওয়ার আশা করছেন না। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমাদের কোনো চাপ নেই। নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ফ্রান্স থেকে এয়ারবাস কেনার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের পর সব ঠিক করা হবে জানিয়ে তিনি বলেন, এয়ারবাস না কিনলেও সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার রাজধানী নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। সাংবাদিকদের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ভারত সরকার বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সবার সাথে এই বিষয়ে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। গেল বছর ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ 2 দফায় চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত। এর মধ্যে গেল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য দিল্লিকে তৃতীয়বারের মতো চিঠি দিয়েছে ঢাকা। We have received the request, and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interests of the people of Bangladesh, including peace, democracy, inclusion, and stability in that country, and will continue to engage constructively in this regard with all stakeholders. সামাজিক সংহতি ফেরাতে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস। ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ড সমর্থন না করলেও শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের বিচারে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেন জার্মান রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে কারো মৃত্যুদণ্ড সমর্থন করে না বলে জানান জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে। একই সাথে সামাজিক পুনঃ একত্রীকরণের উপরও জোর দেন তিনি। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে, তবে সঠিক ও আইনি প্রক্রিয়ায় গত সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে। আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা তা সরকার ও বিচার বিভাগ দেখবে। পরিবর্তিত পরিস্থিতিতে রিকনসিলিয়েশন বা সবাইকে মূলধারায় ফিরিয়ে আনা জরুরি। এজন্য নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো জাতীয় সংলাপের আয়োজন করতে পারে।
without exception. So of course we are also in this case against the death penalty. বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে তার দেশ অপেক্ষা করছে বলে জানান জার্মান রাষ্ট্রদূত। Yeah, we say free, fair, participatory elections. জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন আশা করে 2026 সালে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অধ্যাপক ইউনূস একটি আনন্দমুখর নির্বাচন উপহার দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, যা দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের জন্য অনুকরণীয় হবে। অংশগ্রহণমূলক বলতে বোঝাচ্ছি সবাই যেন ভোট দিতে পারে, সব দল সমানভাবে প্রচার চালাতে পারে, নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত হয় এবং নির্বাচনটা যেন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হয়। আলোচনার পরও এয়ারবাস না কেনায় জিএসপি প্লাস সহ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান রুডিগার লোডস। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 453 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। রায় প্রকাশের 30 দিনের মধ্যে মামলার আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ রায়ের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে এই রায় দেন। রায়ে শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে চলে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। প্লট দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের 3 মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের আলাদা এই মামলার রায় ঘোষণা করবেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। পরে তদন্ত শেষে গত 10 মার্চ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। একই অভিযোগে গত 14 জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ 15 জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। এর আগে 12 জানুয়ারি শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। অগ্রণী ব্যাংকের প্রধান শাখার 2টি ভল্টে শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও স্বর্ণ ছিল। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। আরও জানান, ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণে জব্দকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এবং কিছু অংশ তার বোন ও মেয়ের ব্যক্তিগত সম্পদ। ভল্টে স্বর্ণালঙ্কারগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করা ছিল বলেও জানান দুদক মহাপরিচালক। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দলীয় বিবেচনায় দেয়া ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। এদিকে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান।
দেশের অর্থনীতি খারাপ অবস্থার জন্য বিগত দিনে আর্থিক খাতকে দলীয়করণের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে। এবং ব্যাংক থেকে এই যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিল। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে পল্টন কমিউনিটি সেন্টারে চক্ষু ও ছানি চিকিৎসার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এই 5 বছর করতে বলবো যে তোমাদের চাকরি করা লাগবে না, তারপর ঘরে বসিয়ে দেবে, আমি যারা রাজপথ থাকবে না। আমরা ওগুলো বিশ্বাস করতে চাই না। আমরা সবাই স্বাধীনতা বজায় রেখে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য রাজপথে বসে লড়াই করবো। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তবে আমরা বলতে চাই, তারুণ্য বলেন আর বার্ধক্য বলেন, সবার প্রথম ভোট 18 বছর পরে ধানের শীষের পক্ষে হোক। আফরোজা আব্বাস আরো বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন, 16 বছর বিএনপি নেতা কর্মীরা জুলুম নির্যাতন সহ্য করেই গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউল সমর্থকদের উপর হামলা একটি নেক্কারজনক ঘটনা। ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার মানুষদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা উদ্ঘাটনেরও দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আবহমান গ্রামীণ সংস্কৃতিতে বাউলরা গ্রামগঞ্জে গান করে বেড়ায়। তাদের ওপর হামলাকে তিনি উগ্রবাদী ও ধর্মান্ধদের হামলা হিসেবে অভিহিত করেন। ঢাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত। তাদেরকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছেন তিনি। বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে তিনি কথা বলেন। সিইসি বলেন, প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেয়াই কমিশনের লক্ষ্য। সিইসি জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে।
ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপি নিয়োগ ABC 3 ক্যাটাগরিতে করা হয়েছে, মেধাবীরা কেউ বাদ পড়েনি। এদিকে 64 জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে আগের 18 জন এসপিকে তুলে নেওয়া হয়েছে। দাবি করেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানান, পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল, কিন্তু সরকার তা করেনি। আশ্বস্ত করেন, পর্যাপ্ত পরিমাণ সার আছে, কেউ মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেয়া হবে না। সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। রোববার এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে। ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দাখিল প্রসঙ্গে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, গত 23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে অংশ নেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টক শোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, এই কোর্ট তিনি মানেন না। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, তার এই বক্তব্যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচার প্রক্রিয়াকে অবজ্ঞা ও অবহেলা করা হয়েছে। আইন অনুযায়ী এই অভিযোগে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে যথাযথ প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল বিএনপি নেতা ফজলুর রহমানকে ডেকে তার বক্তব্য শুনবে বলে জানান তামিম। সেনা অভিযান এড়াতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মুখোমুখি বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেনা প্যারেড থেকে হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্পকে পাগলামি বন্ধের আহ্বান জানিয়েছে কিউবা। ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতিতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার উত্তেজনা কিছুটা শান্ত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার সমস্যা অনেক। তার অভিযোগ, ভেনেজুয়েলা থেকে মাদক আর জেল পালানো অপরাধীরা যুক্তরাষ্ট্রে ঢুকছে। ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি থেকে যদি ফেরা যায়, অনেক প্রাণ রক্ষা পায়, তাহলে প্রেসিডেন্ট মাদুরোর সাথে মুখোমুখি আলোচনায় ইচ্ছুক তিনি। মার্কিন সামরিক আগ্রাসনের হুমকিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক কুচকাওয়াজ করেছে সশস্ত্র বাহিনী। এই নেতৃত্ব দেয়া মাদুরো হুঁশিয়ার করে বলেছেন, আগ্রাসন প্রতিরোধের প্রশ্নে জনগণ, রাজনীতিবিদ, সেনাবাহিনী, পুলিশ সহ কারো অজুহাত মানবেন না। অসীম সাহসের সাথে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। এদিকে এক্স হ্যান্ডেলে ট্রাম্পের ধমকিকে পাগলামোর সাথে তুলনা করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। পাগলামো থামাতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর কিউবার বিনিয়োগ মন্ত্রীর দাবি, ল্যাটিন আমেরিকায় আগ্রাসনের সুযোগ খুঁজছেন ট্রাম্প। বিপিএল সিজন 12 হবে 6 দল নিয়ে। নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। এবারের আসরকে বিতর্কমুক্ত রাখতে চায় বিসিবি। কোনো ফ্র্যাঞ্চাইজির আর্থিক জটিলতায় প্রয়োজনে সেই দলের দায়িত্ব নেবে বোর্ড, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, 4টি দলের কাছ থেকে মিলেছে আর্থিক নিশ্চয়তা। মানিক মাহমুদের রিপোর্ট। এবারে বিপিএলে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও আরও বেশ কয়েকটি শর্ত দেয় বিসিবি। কিন্তু কঠোর নিয়ম করেও নিজেদের অবস্থানে অটল থাকতে পারেনি বোর্ড।
বিপিএল গভর্নিং কাউন্সিলকে নমনীয় হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অজুহাতের কারণে। কয়েক দফা পিছিয়ে দিতে হয় ব্যাংক গ্যারান্টি দেওয়ার নির্ধারিত সময়। 5 দলকে নিয়ে বিপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তেও পরিবর্তন আনে বিসিবি। দেশ ট্রাভেলসের তত্ত্বাবধানে সুযোগ করে দেওয়া হয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসকে। 6 দল নিয়ে বিপিএল আয়োজন, দল গঠনের প্রক্রিয়া, দেশি বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য ও আর্থিক নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয় সংবাদ সম্মেলনে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। স্ট্রেট লাইন যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে উইনিং টাকা দিয়ে দিবে বা ব্যাংক গ্যারান্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে এটার একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস খেলবে বিপিএল সিজন 12-এ। আগের কয়েকটি আসরের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্রিকেটারদের আর্থিক পাওনা যেন না থাকে সে বিষয়ে কঠোর থাকার কথা জানান মিঠু। অকশনে বসতে হয় তার আগে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের 10 কোটি টাকা তোমার ফুলফিল করতে হবে। আমি আপনার যদি বলি 4টা টিম একদম ক্লিন, 2 কোটি টাকা তো আগে হয়ে গেছে, তখনই দিয়ে দিচ্ছে। এগুলি করে ক্যাশ হয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে। যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওইটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম, ধরেন 2টা টিম। 30 নভেম্বর হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। সিলেটে 19 ডিসেম্বর পর্দা উঠবে এবারের আয়োজনের। তার আগে 17 ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা আয়োজকদের। বিপিএল এর ফাইনাল হবে 16 জানুয়ারি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এবার হকির খবর। যুব বিশ্বকাপ হকির শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। 5-2 গোলে জয় পায় তারা। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে আগামী 28 নভেম্বর থেকে শুরু হবে যুব বিশ্বকাপ হকি। প্রথমবার খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে লড়বে 24 দল। গ্রুপ এফ-এ আছে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বিশ্বকাপের চ্যালেঞ্জে মাঠে নামার আগে 2টি প্রীতি ম্যাচে শীর্ষদের পরখ করেছেন দলের কোচ। 2টি ম্যাচে দারুণ নৈপুণ্য দেখায় আমিরুল রকিরা। প্রথম অনুশীলন ম্যাচে চিলিকে 3-0 গোলে হারায় লাল সবুজের দল। পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে আরও জ্বলে ওঠে তারা। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল জোড়া গোল করেন। হুজিফা, রকি এবং জয় করেন একটি করে গোল। বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ অনূর্ধ্ব 21 দলকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল হকি ফেডারেশনের, কিন্তু ভিসা জটিলতায় ইউরোপ সফরে যেতে পারেনি বাংলাদেশ। সুইজারল্যান্ডের সাথে আলোচনায় বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচের সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয়নি ভারত, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে দিল্লি। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্লট বরাদ্দে দুর্নীতি মামলার রায় আজ। রেহানা ও পুতুলের স্বর্ণ ছিল লকারে। দলীয়করণের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ আমির খসরুর। কড়াইলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার আহ্বান ফখরুলের। নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। 64 জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন। মেধাবীরা বাদ পড়েনি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো বড় সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।